সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি আবার চলে আসলাম একটা নতুন লেকচার নিয়ে। তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, যদি একটু তোমাদের উপকার হয়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করো। চলো আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা অঙ্ক পাতন এবং দেশীয় রীতিতে সংখ্যা পঠন মোটামুটি বেসিক শেষ করেছি। ওই বেসিকের আলোকে অনুশীলনের কিছু অঙ্ক তোমাদেরকে করে দিয়েছিলাম। একটু বলে রাখি, আগের ভিডিওতে যে অঙ্কগুলো করে দিয়েছি এগুলো শুধু এমসিকিউ এর জন্য তোমরা ব্যবহার করতে পারবে। আর আমি আবারও পরবর্তীতে সকল লেকচার শেষ করার পরে বেসিক তোমাদেরকে বোঝানো শেষ হলে আমি আবার যেভাবে পরীক্ষার খাতায় অঙ্ক লিখতে হবে সেভাবে করে তোমাদেরকে এই অনুশীলনী সব অঙ্ক একসাথে করে দেব। তো এখন যেটা করাচ্ছি সেটা হচ্ছে যে এই ভিতরের আলোচনার প্রেক্ষিতে তোমরা এই অনুশীলনীর যে অঙ্কগুলো ধারণা পেতে পারো সেগুলো আমি ওখান থেকে করে দিচ্ছি। কিন্তু এগুলো কিন্তু ফাইনাল না, এগুলো জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, হয়তো মনে করতে পারো যে এগুলো বেসিক পড়তেছে, তার সাথে অনুশীলনীর সম্পর্কটা কোথায়, সেই সম্পর্ক দেখানোর জন্য কিন্তু আমি এই অঙ্কগুলো করে দিচ্ছি। যখন যে প্রাসঙ্গিক অঙ্ক আসতেছে সেটা তোমাদেরকে এই বেসিকের আলোকে আমি উদাহরণ হিসেবে এগুলো করে দিচ্ছি। এগুলো পরীক্ষার খাতায় ওইভাবে লিখবা না। এমসিকিউ হলে ঠিক আছে, কিন্তু পরীক্ষার খাতার জন্য আমি আলাদাভাবে কিছু ভাষাগত কিছু ব্যাপার স্যাপার যোগ করতে হবে। যোগ করে তোমাদেরকে আমি এই অঙ্ক সবগুলো, অনুশীলনের অঙ্ক সবগুলো আমি করে দেব। হ্যাঁ, চলো আজকে আমি তোমাদেরকে শেখাবো হচ্ছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা। আজকের টপিকস হচ্ছে কি, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা। আমি কিন্তু বইয়ের যে আলোচনাগুলো আছে সেগুলোই তোমাদেরকে ভালো করে শেখানোর চেষ্টা করব। আমার বিশ্বাস এই বোর্ডের বইগুলো এত ভালোভাবে তৈরি করা, এই বোর্ডের বইগুলো যদি তুমি বিশ্লেষণ করে পড়তে পারো বা তোমার যদি সেই মানে জ্ঞান বাড়াতে পারো, তবে তোমার যে কোনো প্রতিযোগিতায় তুমি ভালো একটা অবস্থানে থাকবা। হ্যাঁ, তো চলো দেখো উদাহরণ 3। এখানে বলেছে কি, 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। বলছে কি 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9। এটা একটা কি, এটা একটা এমসিকিউ প্রশ্ন কিন্তু, যে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, বলতে হবে কি 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9। যে জানে তার জন্য ব্যাপারটা খুব সহজ হতেও পারে, অনেকে নাও জানতে পারে। হ্যাঁ, যে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, হ্যাঁ না জানতে পারে। তো যে না জানে তার জন্য বলছি যে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান বৃহত্তম হবে। এটাও একটা প্রশ্ন হতে পারে যে অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে কোন সংখ্যাটির মান সবচেয়ে বড় বা বৃহত্তম হবে। অ্যান্সার হবে কি 9। সুতরাং 7টি 9 পরপর লিখলেই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায়। যেহেতু যে কোনো অবস্থানে 9 এর মানটা বৃহত্তম, তাহলে 9 যদি আমি 7 বার লিখি তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। আমি ব্যাপারটা একটু তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমরা একটা ধরো সংখ্যা লিখলাম 2 3 4 5 6। তো এইটা একক স্থান, এইটা দশক স্থান, এইটা হচ্ছে শতক, এইটা হচ্ছে হাজার, এইটা হচ্ছে অযুত। তো এই 6 অবস্থান আছে একক স্থানে, 5 দশক স্থানে, 4 আছে শতক স্থানে, 3 আছে কি তোমার হাজারের স্থানে, 2 আছে অযুতের স্থানে। তো আমি আলাদা আলাদা ভাবে যদি এই স্থানটাকে তোমার কল্পনা করি, এই এককের স্থানটাকে, তাহলে এখানে এই এই এককের স্থানে সবচেয়ে বড় সংখ্যা বা সবচেয়ে বড় সংখ্যা বা অঙ্ক কি হতে পারবে, সবচেয়ে বড় হতে পারবে 9। ঠিক আছে,
আবার এই স্থানেও সবচেয়ে বড় অঙ্ক হতে পারবে 9। এই স্থানেও মানে 4, 5, 6, 7, 8, 9। কিন্তু এখানে কি 10 লেখা যাবে? এই 4 এর পরিবর্তে 10 লেখা যাবে? লেখা যাবে না, কারণ অঙ্ক একটাই এখানে। এর পরিবর্তে আমরা সবচেয়ে বড় অঙ্ক লিখতে পারবো 9। এখানেও লিখতে পারবো কি 9, এখানেও লিখতে পারবো কি 9। তো এই কথাটাই বলছে এখানে, দেখো যে অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান হবে কি বৃহত্তম। অঙ্ক পাতনের যে কোনো, এই যে অঙ্ক পাতন করে তো আমি আগেই বলেছি আগের লেকচারগুলোতে যে অঙ্ক পাতন করে কি হয়, সংখ্যা হয়। তো অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে, এটা একটা অবস্থান একক স্থান, এটা একটা অবস্থান দশক স্থান, শতক, হাজার, অযুত, এই প্রত্যেকটা স্থানেই সবচেয়ে বড় স্থানীয় মান কিসের? 9 এর। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি, এখানে লেখা আছে, যেহেতু এখানে লেখা আছে এবং আমরা বলতে পারি যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9। যদি তাই হয় তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 2টা 9। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 3টা 9। এভাবে করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? দেখো, 7টা 9। 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা 9। এটাই হলো কি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আশা করি বৃহত্তম সংখ্যার ধারণা পেয়েছো। এখন আসো, এখানেও তাই বলেছে যে যেহেতু অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান বৃহত্তম হবে, সুতরাং 7টি 9 পরপর লিখলেই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায়। আমরা যেটা কি করলাম, বাস্তবে দেখলাম। আচ্ছা, এখন আসো ক্ষুদ্রতম সংখ্যা। আবার ক্ষুদ্রতম অঙ্ক হলো 0। এখানে দুটো প্রশ্ন আছে। যদি পরীক্ষাতে আসে ক্ষুদ্রতম সার্থক অঙ্ক কত, তাহলে উত্তর কত হবে বলতো? উত্তর হবে 1, কারণ এই 0কে সার্থক অঙ্ক বলা হচ্ছে না। কিন্তু যদি প্রশ্ন আসে যে ক্ষুদ্রতম অঙ্ক কত, তাহলে কি হবে? তাহলে কিন্তু উত্তর হবে 0। আমি একটু লিখে দিই। যদি বলে ক্ষুদ্রতম অঙ্ক কত, উত্তর হবে কি 0। যদি বলে ক্ষুদ্রতম সার্থক অঙ্ক কত, তাহলে উত্তর হবে কি? উত্তর হবে 1। ঠিক আছে, ভুল করা যাবে না কিন্তু, এগুলোই হচ্ছে বেসিক। এগুলা অনেক ইউটিউব চ্যানেল তুমি দেখতে পারো, অনেক স্যারের কাছে পড়তে পারো, কিন্তু এগুলা স্কিপ করে যাবে, বুঝছো? কিন্তু তুমি যদি অঙ্কে খুব ভালোভাবে পারদর্শিতা অর্জন করতে চাও, তাহলে এই বইগুলা ভালোভাবে তোমাকে পড়তে হবে, বোর্ডের বই। হ্যাঁ, এখন চলো, তাহলে কি হচ্ছে, যেহেতু ক্ষুদ্রতম অঙ্ক 0, তাহলে পরপর 7টি 0 লিখলেই তো আমরা কি করতে পেতে পারি, 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেতে পারি। যেহেতু আমরা পরপর 7টা 9 লিখে 7 অঙ্কের বৃহত্তম পেলাম, তাহলে যদি আমরা 7টা পরপর 0 লিখি, তাহলেই তো 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাওয়ার কথা ছিল। কিন্তু আসলে তা কি হবে না, কারণ হচ্ছে কি, আমি যদি 7টা 0 লিখি, আমি যদি তোমার 7টা 0 লিখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা 0 লিখলাম। যেহেতু আমি আগেই বলে নিয়েছি এই 0টা হচ্ছে কি 0, এটা কোনো সার্থক অঙ্ক নয়,
তাহলে 7টা কেন? আমি যদি 1000 শূন্য লিখি তার মানও কি হবে? এই একটা শূন্যই হবে। তাহলে এটা কোনো অঙ্ক বা অঙ্ক প্রকাশ করে, কিন্তু কোনো সার্থক সংখ্যা প্রকাশ করতে পারে না এই শূন্যটা। তাহলে আমাদের কি লিখতে হবে? তাহলে আমাদের লিখতে হবে কি, এখানে বলে দিচ্ছে, বলছে কি, সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1 লিখে তারপরে যদি আমরা ডানে 6টা শূন্য বসায় দিই, তাহলেই 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। তাহলে আমরা কি লিখব? সর্ববামে লিখব হচ্ছে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1, তার ডান পাশে দিয়ে দেব 6টা শূন্য। তাহলে 1 2 3 4 5 6 7, এটাই হবে কি 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আশা করি ক্ষুদ্রতম সংখ্যাও তোমরা বুঝতে পারলে। এখন আসো একটা উদাহরণ দেখি আমরা। আচ্ছা, এর ফাঁকে আমি কয়েকটা কথা তোমাকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি, এখন যদি আমাদেরকে কেউ বলে যে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? তাহলে আমরা কি করব? একটা 1 দেব আর 7টা শূন্য দেব। ঠিক আছে? এই দেখো 1 2 3 4 5 6 7 8, এখানে টোটাল অঙ্ক আছে 8, আর এখানে 0 আছে 7টা। আমরা ডান দিক থেকে কমা যদি দিই তাহলে এইরকম হবে। 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? এই যে এটা। এখন দেখো এটা আবার কিন্তু 1 কোটি হয়ে গেছে। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানেও একটা প্রশ্ন হতে পারে। কি প্রশ্ন বলো তো? যে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত দিয়ে আনসার দিল 1 কোটি। আনসার দিল কি? ক নাম্বারে দিল 1 কোটি, 2 নম্বরে দিল 5 কোটি। ঠিক আছে? সরি, খ নাম্বার হবে। আচ্ছা, গ নাম্বারে দিল ধরো 3 কোটি। এই যে ঘ নাম্বারে দিল তোমার 10 কোটি। ঠিক আছে? এখন তুমি যদি বেসিক অঙ্ক না জানো, তাহলে তুমি তো শিখে গেছো যে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 লেখে 7 শূন্য। তুমি কখনো ভেবে দেখো নি যে 1 কোটি হয়ে যায়? তখন তুমি কি আনসার করতে পারবা? পারবা না। তো এইভাবে তোমাকে বেসিক অঙ্কগুলো শিখতে হবে। আনসার কত হবে? 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1 কোটি। ঠিক আছে? তাহলে আমরা আরো কিছু উদাহরণ বলে যাই। যদি বলি 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কত? তাহলে আমরা বলতে পারি কি, 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি? 9টা 9, 1 2 3 4 5 6 7 8 9। এই 3 ঘর পর দশমিক, 2 ঘর পর দশমিক, 2 ঘর পর দশমিক। এটা হলো 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। ঠিক আছে? আর যদি বলে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে কি করবো? আমরা একটা 1 দিয়ে 8টা শূন্য দিয়ে দেব। 8টা শূন্য। এটা হবে কি? 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এটা হলো বৃহত্তম 9 অঙ্কের। আচ্ছা, এগুলো কিন্তু তোমাকে আমি বেসিক শিখাই দিচ্ছি। এগুলো কিন্তু অঙ্ক যখন করতে হবে, অঙ্ক যদি পরীক্ষাতে আসে 9 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখো, তখন এতটুকু লিখলে হবে না, এটা এমসিকিউতে লিখলে হবে। আমি আবারও বলছি, কনফিউশনে পড়ো না। আমি এখন শেখাচ্ছি শুধু বেসিক জিনিসটা, তোমাকে ধারণা দিচ্ছি। আমি অবশ্যই অনুশীলনের অঙ্কগুলো অঙ্কের মতো করে যেভাবে ভাষায় কিছু ভাষা আছে ওগুলোতে লিখে তোমাদেরকে আবার আমি করে দেব। হ্যাঁ,
আমি প্রাসঙ্গিক যে বিষয়গুলো সেগুলো আলোচনা করে যাচ্ছি, ঠিক আছে? এখন আসো, একটা উদাহরণ এখানে বইতে দেয়া আছে। বলছে কি, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 8, তারপরে 0, 7, 5, 3, 4 অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করো। যখন আমি অঙ্ক করব, হ্যাঁ, তখন এই যে এই লেখাগুলো লিখতে হবে। এই যে এখানে যেমন দেয়া আছে, এই লেখাগুলো কি করতে হবে? লিখতে হবে, লিখে অঙ্ক করতে হবে, ঠিক আছে? তো তাও এটা আমি করে দেব। আমি আবারও বলছি, এগুলো আমি করে দেব, ঠিক আছে? আগের লেকচারেও কিন্তু আমি যে অঙ্কগুলো করে দিয়েছি, হ্যাঁ, ওখানে একটু লেখাতে একটু ভুল হয়ে গেছে, যে সমাধান না, ওটা আসলে সমাধানই, কিন্তু এটা এমসিকিউ এর জন্য ব্যবহার করবে তোমরা। আর ভাষাগত কিছু ব্যাপার আছে, এগুলো দিয়ে আমি আবার সিরিয়ালি এই অনুশীলনের সব অঙ্ক এক সিরিয়ালে পরবর্তীতে একটা বা 2-3টা লেকচারে করে দেব। হ্যাঁ, দেখো, অঙ্ক পাতনে এই যে উদাহরণটা দেখো, বলছে কি, দেখো বলছে কি, অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। এই দেখো, এগুলো তোমাকে পড়তে হবে। এইটা কি? এইটা একটা প্রশ্ন। কি বলছে? অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। দেখো, জিনিসটা বুঝাই দিই। অঙ্ক পাতনে কি বলেছে? যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা কি হবে? বৃহত্তর হবে। তাহলে অঙ্ক পাতন করি আমরা। ধরো আমরা নিলাম একটা 4, 5, 9, 3। তাহলে এখানে সবচেয়ে বৃহত্তম সংখ্যা কি? সবচেয়ে বৃহত্তম সংখ্যা কি? এই 9। তারপরে এখানে সবচেয়ে ছোট সংখ্যা কি? এই হচ্ছে 3। তারপরে তারপরে আছে 4, তারপরে আছে 5। ঠিক আছে? এখানে কি বলছে? অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান, যে কোনো অবস্থানে, অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা কি হবে? বড় হবে। তাহলে দেখো, কথাটা কি? কথাটা হচ্ছে, এই অঙ্ক পাতন করলাম, এই তিনের যে স্থানীয় মান সেটা হচ্ছে 3, কিন্তু এখানে যদি 5 থাকতো, তাহলে 5-এর স্থানীয় মান কি হতো? এখানে 5 3-এর চেয়ে কি হতো? বড় হতো। আবার যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্ক, এখানে আছে 5, এর চেয়ে বড় কি? 6। তাহলে এই অবস্থানে যদি 6 থাকতো, তার স্থানীয় মান এই 5-এর চেয়ে কি হতো? বড় হতো। এখানে 5 আছে দেখে তার স্থানীয় মান হচ্ছে 500, কিন্তু এখানে যদি 6 থাকতো, তাহলে তার স্থানীয় মান হতো কত? 600। বোঝা যাচ্ছে? অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। এই 4 এখানে আছে, এই 4 এখানে স্থানীয় মান কত? তার 4000। কিন্তু এর চেয়ে বৃহত্তর অঙ্ক যদি থাকতো, এখানে এখানে যদি ধরো 8 থাকতো, তাহলে তার স্থানীয় মান কি হতো? 8000। বোঝা যাচ্ছে কিভাবে বড় হচ্ছে? অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। প্রশ্ন আসতে পারে যে অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা কি হয়? বৃহত্তম হয়, দিল বৃহত্তম না ক্ষুদ্রতম না বড় ছোট, এরকম কিছু দিয়ে তোমাকে দিয়ে দিতে পারে অঙ্কটা। তাহলে দেখো, যেহেতু এখানে বলে দিচ্ছে, এখানে কিন্তু তোমার সংখ্যাটা তৈরি করে দেয়নি, সংখ্যাটা আমাদের তৈরি করতে হবে। এখানে কয়েকটা অঙ্ক দেয়া আছে। হ্যাঁ, তাহলে যেহেতু আমরা জেনে যাচ্ছি যে অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে, আর আমাদেরকে তৈরি করতে বলতেছে একটা বড় সংখ্যা প্রথমত, এই যে বলছে বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা কি করব? সবচেয়ে যে বড় অঙ্কটা সেটাকে আমরা কি বসাবো? বাম পাশে বসাবো। তারপরে তার চেয়ে ছোট অঙ্কটা তার ডানে, তারপরে তার চেয়ে ছোট অঙ্কটা তার ডানে, তারপরে তার চেয়ে ছোট অঙ্কটা তার ডানে, তারপরে তার ডানে,
তারপরে সবচেয়ে ছোট অঙ্কটা বসায় দিলাম, যেহেতু 6টা অঙ্কই এখানে দেয়া আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা আসলে কি করছি, এখানে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে ফেলেছি। হ্যাঁ, তাহলে আমাদের কি হবে, সবচেয়ে বৃহত্তম সংখ্যাটা আমরা পাবো। সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্ক পাতন করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে বৃহত্তম সংখ্যাটা কত, এইটা হয়ে গেল। এখন একে আমরা বিপরীত ক্রমে সাজালেই কিন্তু আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা পাওয়া যাওয়ার কথা। দেখো সাজালাম, কিন্তু এখানে দেখো প্রথমে একটা শূন্য চলে এসেছে। শূন্যর তো কোনো ভ্যালু নেই, শূন্য তো কোনো সার্থক অঙ্ক না। হ্যাঁ, তাহলে দেখো সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে, কিন্তু সর্ববামে শূন্য বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক 6 অঙ্কের সংখ্যা না হয়ে 5টি অঙ্কের সংখ্যা হবে। অতএব শূন্য বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে শূন্য সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে কি কি বললো এখানে, দেখো সর্ববামে আমরা শূন্য রাখতে পারবো না, রাখলে কি হচ্ছে, একে হচ্ছে এটা 6 অঙ্কের সংখ্যা থাকছে না, শূন্যর তো কোনো ভ্যালু নাই। তাহলে এটা হয়ে যাচ্ছে কি 3 4 5 7 8, তাহলে হয়ে যাচ্ছে কি এই একক দশক শতক হাজার অযুত 1 2 3 4 5, 5 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে, কিন্তু প্রশ্নে আছে কি আমার 6 অঙ্কের সংখ্যা হতে হবে। এর জন্য আমাকে করতে হবে কি, এই যে সংখ্যাগুলা অঙ্কগুলা আছে এর মধ্যে সবচেয়ে ছোট যেটা শূন্য ছাড়া সবচেয়ে ছোট কি 3, তাহলে 3-এর পরে আমরা কি বসাবো, শূন্য বসাবো। তারপরে এই যে ছোট থেকে বড় ক্রমে যে অঙ্কগুলো আছে সেগুলোকে সাজিয়ে দেব, তাহলেই আমার কি হয়ে যাবে, তোমার এই ক্ষুদ্রতম সংখ্যাটা হয়ে যাবে। আমরা একটা ট্রিক্স, একটা উদাহরণ দিই। ধরো লিখলাম 8 5 2 3 9। এটাকে আমরা সবচেয়ে বড় সংখ্যা লিখবো, এটাকে সবচেয়ে বড় সংখ্যা। তাহলে কি হবে, আমার এই 9টা সবার আগে চলে আসবে সবচেয়ে বড়, তারপরে আসবে 8, তারপরে আসবে 5, তারপরে আসবে 3, তারপরে আসবে 2। দেখো এটা সবচেয়ে বড়। এইটা যদি আমরা বিপরীত ক্রমে সাজাই তাহলে কি হচ্ছে 2 3 5 2 3 5 8 9, এটা হয়ে যাবে ক্ষুদ্রতম। এখানে কিন্তু আগে শূন্য নাই, তাই যা আছে শুধু বিপরীত ক্রমে সাজায় দিলেই হয়ে গেল। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার এই লেকচার যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করো। সবাই ভালো থাকো।